সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। ইসরায়েল ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে, আর এই যুদ্ধের সর্বশেষ আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ জানিয়ে দিব। শুরুতেই শিরোনাম। শুরুতেই সুখবর, যুদ্ধ শুরু হলে নিশ্চিতভাবে লেবানন হবে ইসরায়েলের জন্য তোজক। আলহামদুলিল্লাহ, ইরানি পররাষ্ট্রমন্ত্রীর কঠোর হুঁশিয়ারি। এরপর জানাবো, ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ শক্তির বিজয় হলে পশ্চিমারা বিভাজনের নীতি বেছে নেবে, সৈয়দ হাসান নাসরুল্লাহর বক্তব্য। আরও জানিয়ে দিব, ইউক্রেনের জন্য সামরিক সহায়তা কমিয়ে অর্ধেক করবে জার্মানি। স্বস্তির খবর পেল রাশিয়া এবং ভয়ে ভয়ে কাতরাচ্ছে এবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এদিকে 24 ঘন্টা ইসরায়েলি হামলায় আরও 81 ফিলিস্তিনি নিহত। এবং সর্বশেষ জানাবো, ওমানে মসজিদের কাছে গুলি, নিহত বেড়ে 6, দায়েশের দায় স্বীকার। ভিউয়ার্স, শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন জানিয়ে দেব বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য এবং এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্টস বক্সে লিখে জানিয়ে দিবেন। কমেন্টস বক্সে তুলে ধরবেন আপনি কোথা থেকে আমাদের ভিডিও দেখছেন এবং শুনছেন। যুদ্ধ শুরু হলে নিশ্চিতভাবে লেবানন হবে ইসরায়েলের জন্য তোজক। ইরানি পররাষ্ট্রমন্ত্রীর কঠোর হুঁশিয়ারি। ইসলামিক প্রজাতন্ত্র ইরানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আলী বাকিরি কানি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ইহুদিবাদী ইসরায়েল যদি গাজা থেকে লেবাননের বিরুদ্ধে যুদ্ধের বিস্তার ঘটানোর চেষ্টা করে, তাহলে নিশ্চিতভাবে আরব এই দেশটি দখলদার সেনাদের জন্য দোজকে পরিণত হবে, যেখান থেকে তারা ফেরার পথ পাবে না। গতকাল সন্ধ্যায় নিউ ইয়র্কের জাতিসংঘ সদর দপ্তরে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের কাছে এসব কথা বলেন ইরানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ইহুদিবাদীরা গাজা উপত্যকায় যে পরাজয়ের মুখে পড়েছে, লেবাননে বা অন্য কোথাও যুদ্ধের বিস্তার ঘটিয়ে সেই ক্ষতি পূরণ করতে পারবে না, বরং তারা অনেক বেশি ঝুঁকির মধ্যে পড়বে। আলী বাকিরি জানান, তিনি রুশ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আঞ্চলিক এবং আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে মত বিনিময় করেছেন। এছাড়া ইহুদিবাদী ইসরায়েল গাজা উপত্যকায় গত কয়েক মাস ধরে যে অপরাধযোগ্য চালাচ্ছে, তা জরুরি ভিত্তিতে অবসানের বিষয়টি নিয়েও রুশ পররাষ্ট্রমন্ত্রীর সাথে আলোচনা হয়েছে। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ এবং ইহুদিবাদী ইসরায়েলের মধ্যকার চলমান উত্তেজনা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে ইরানি পররাষ্ট্রমন্ত্রী বলেন, এটা প্রমাণিত অভিজ্ঞতা যে ইসরায়েল যত বেশি উত্তেজনা ছড়াবে এবং অপরাধযোগ্য চালাবে, তত বেশি তারা মারাত্মক ঝুঁকি ও বিপদের মধ্যে পড়বে। ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ শক্তির বিজয় হলে পশ্চিমারা বিভাজনের নীতি বেছে নেবে, সৈয়দ হাসান নাসরুল্লাহর হুঁশিয়ারি। লেবাননে হিজবুল্লাহ নেতা নাসরুল্লাহ বলেছেন, গাজার বর্তমান প্রজন্ম এবং তাদের সমর্থনকারী ফ্রন্টের হাতে ইহুদিবাদী ইসরায়েলের পতন হবে। গাজার বিরুদ্ধে 9 মাস ধরে যুদ্ধ করার পরেও ইহুদিবাদী ইসরায়েল তাদের কোনো সামরিক লক্ষ্য অর্জন করতে পারেনি। গাজার জনগণের প্রতিরোধ মোকাবেলায় তারা মরিয়া হয়ে উঠেছে বলে মন্তব্য করেন হিজবুল্লাহ নেতা। পার্স টুডে আরও জানিয়েছে, সৈয়দ হাসান নাসরুল্লাহ গতকাল রাতে এবং আশুরায় হুসাইনের রাতে এসব কথা বলেন। যদি তাদের জন্য সীমান্ত খুলে দেওয়া হয়, তাহলে দেখা যাবে তারা স্বেচ্ছায় গাজার সমর্থনে দায়িত্ব পালন করবে। তিনি আরও বলেন, আল আকসা তুফান অভিযানের অন্যতম বরকত হল সহায়ক ফ্রন্টগুলোর পারস্পরিক সংহতি, বিশেষ করে লেবানন, ইরাক এবং ইয়েমেনের ফ্রন্টগুলোর মাঝে ঐক্য ও সংহতি বড় রকমের অর্জন। এদের পেছনে আমেরিকা বছরের পর বছর ধরে বিচ্ছিন্নতার উস্কানি দিয়ে এলেও কোনো ফল হয়নি। তাদের সেই তৎপরতা এখন সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে। হিজবুল্লাহ মহাসচিব আরও বলেন, আশা করা যায় যে আল আকসা তুফান অভিযানে বিজয়ের পর ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে মুসলমানদের ঐক্য আরও দৃঢ়তর হবে। সৈয়দ হাসান নাসরুল্লাহ বলেন, 1948 সাল থেকে আমাদের অঞ্চলে যা ঘটেছে তা একটি বড় রকমের দুর্নীতি। পশ্চিমাদের মদদে ইহুদিবাদী শত্রুরা আরবদেরকে অপমানিত করেছে। তিনি বলেন, শত্রুদের বিজ্ঞানী এবং বিশেষজ্ঞরাও মনে করেন যে প্রতিষ্ঠান 70 বা 80 বছর পর ইসরায়েল ধ্বংস হয়ে যাবে। তাদের প্রাকৃতিক, ঐতিহাসিক এবং সামাজিক তথ্য প্রমাণ ইঙ্গিত দেয় যে ইসরায়েল এখন একটি স্পর্শকাতর পর্যায়ে রয়েছে। হিজবুল্লাহ মহাসচিব আরও বলেন, যারা বিশ্বাস করে যে ইসরায়েল হলো একটি ক্যান্সারের টিউমার, তাদের হাতে অবশ্যই অবৈধ এই সরকারের নির্মূল হওয়া উচিত। তাদের হাতে আল্লাহ এই অবৈধ দখলদার শক্তিকে শাস্তি দিবেন। হিজবুল্লাহ মহাসচিব ইঙ্গিতে বলার চেষ্টা করেছেন, অবৈধ ইহুদিবাদী সরকার পতনের শেষ প্রান্তে এসে পৌঁছেছে। এদিকে তেল আবিবের কর্মকর্তারা যুদ্ধে তাদের পরাজয় এড়াতে প্রতিরোধ কমান্ডারদের হত্যা করার মিথ্যা সংবাদ প্রচারের আশ্রয় নিয়েছে। ইউক্রেনের জন্য সামরিক সহায়তা কমিয়ে অর্ধেক করবে জার্মানি। আগামী বছর ইউক্রেনের জন্য সামরিক সহায়তা কমিয়ে অর্ধেক করে দিবে জার্মানি। রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে ফিরলে কিয়েভের জন্য সমর্থন বন্ধ হয়ে যেতে পারে, এমন সম্ভাবনার মধ্যেই এই সিদ্ধান্ত নিল জার্মান কর্তৃপক্ষ। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে। রয়টার্সের দেখা জার্মানির 2025 সালের বাজেটের খসড়াতে বলা হয়েছে, ইউক্রেনের জন্য জার্মান সহায়তা 2024 সালে প্রায় 8 বিলিয়ন ইউরো থেকে কমিয়ে 2025 সালে
তা 4 বিলিয়ন ইউরো করা হবে। জার্মানি আশা করছে গ্রুপ অফ 7 বা G7 এর $50 বিলিয়ন ঋণ দিয়ে ইউক্রেন তার সামরিক চাহিদার অধিকাংশ মেটাতে সক্ষম হবে এবং নির্ধারিত তহবিলের পুরোটাই অস্ত্রের জন্য খরচ করবে না। রাশিয়ার জব্দ করা সম্পদ থেকে ইউক্রেনকে এই ঋণ দিতে রাজি হয়েছিলেন G7 নেতারা। ইউক্রেনকে এখন একটি বড় অঙ্কের ঋণ দেওয়ার জন্য চাপ দিয়েছে ওয়াশিংটন। কর্মকর্তারা বলছেন ওয়াশিংটনের সঙ্গে ইউরোপীয় ইউনিয়ন নেতারা আংশিকভাবে সমত হয়েছেন, কেননা এখন এই ঋণ দেওয়া শুরু করলে ট্রাম্প যদি হোয়াইট হাউসে ফিরেও আসেন ইউক্রেনের তহবিলের অভাব দেখা দেওয়ার সম্ভাবনা কমবে। ভাইস প্রেসিডেন্টের প্রার্থী হিসেবে ট্রাম্প সিনেটর জেডি ভ্যান্সকে পছন্দ করেছেন, যিনি ইউক্রেনের জন্য সামরিক সহায়তার বিরোধিতা করেছেন। জেডি ভ্যান্স সতর্ক করে বলেছিলেন আত্মরক্ষার জন্য ইউরোপকে যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরশীলতা কমাতে হবে। ট্রাম্প তাকে পছন্দ করায় চলতি সপ্তাহে ইউরোপ জুড়ে যেন বিপদের ঘণ্টা বেজে উঠল। ট্রান্স আটলান্টিক সামরিক জোটের প্রতিরক্ষা ব্যয়ের লক্ষ্যমাত্রা পূরণ করতে ব্যর্থ দেশগুলোকে রক্ষা করবেন না বলে সাফ জানিয়েছেন ট্রাম্প। এমনকি রাশিয়াকে যেসব দেশে আক্রমণ করতে উৎসাহিত করার পরামর্শ দিবেন বলেও জানিয়েছেন। তার এমন মন্তব্যে তীব্র সমালোচনা করেছেন পশ্চিমা কর্মকর্তারা। প্রতিরক্ষা খাতে নেটোভুক্ত দেশগুলোকে অর্থনৈতিক উৎপাদনের 2% ব্যয় করার লক্ষ্যমাত্রা নির্ধারিত করা হয়েছে। নেটোর এই লক্ষ্যমাত্রা পূরণে বারবার ব্যর্থ হয় সমালোচনার সম্মুখীন হয়েছে জার্মানি। 24 ঘন্টা ইসরায়েলি হামলায় আরও 81 ফিলিস্তিনি নিহত। ফিলিস্তিনি অবরুদ্ধ গাজা উপত্যকায় হামলা অব্যাহত রেখেছে দখলদার ইসরায়েলি বাহিনী। গত 24 ঘন্টা ইসরায়েলি হামলায় আরও 81 ফিলিস্তিনি নিহত এবং 189 জন আহত হয়েছেন। আজ গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বরাত দিয়ে তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়েছে এই নিয়ে গত 7 অক্টোবরের পর থেকে এ পর্যন্ত গাজা ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 38,794 জনে এবং আহত বেড়ে 89,664 জনে। গত বছরের 7 অক্টোবর ইসরায়েলে ঢুকে গাজার শাসক দল হামাসের প্রাণঘাতী হামলার জবাবে উপত্যকায় প্রায় বিরামহীন হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। হামাসের ওই হামলায় নিহত হয় 1200 জন ইসরায়েলি। ওই দিন 250 শতাধিক ইসরায়েলিকে বন্দী করে গাজা নিয়ে আসে সশস্ত্র ফিলিস্তিনিরা। ওই হামলার প্রতিক্রিয়ায় গাজায় নির্বিচার হামলা শুরু করে দখলদার ইসরায়েল। তাদের হামলা থেকে রেহাই পায়নি শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, মসজিদ কিংবা গির্জার মতো বেসামরিক স্থাপনা। হামলায় বিভিন্ন ভবনের ধ্বংসস্তূপে চাপা পড়া অনেকেই নিখোঁজ রয়েছেন। তাদের মৃত্যু হয়েছে বলেই ধারণা করা হচ্ছে। ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষের ধারণা গাজা উপত্যকা জুড়ে ধ্বংস হওয়া বাড়ির ধ্বংসস্তূপের নিচে এখনও 10,000-এর বেশি লোক নিখোঁজ রয়েছে। অবিলম্বে যুদ্ধবিরতির দাবিতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব প্রত্যাখ্যান করে 7 অক্টোবর থেকে গাজায় তার ক্রমাগত নৃশংস আক্রমণের মধ্যে ইসরায়েল আন্তর্জাতিক নিন্দার সম্মুখীন। আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার দায়ে অভিযুক্ত ইসরায়েলকে সর্বশেষ রায়ে অবিলম্বে দক্ষিণাঞ্চলের শহর রাফাতে তার সামরিক অভিযান বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে, যেখানে গত 6 মে হামলা চালানোর আগে 10 লাখেরও বেশি ফিলিস্তিনি প্রাণ বাঁচাতে থেকে আশ্রয় নিয়েছিল। তা সত্ত্বেও নিরাপদ অঞ্চল ঘোষিত এসব অঞ্চলেও এখন একের পর এক হামলায় গণহত্যা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। ইসরায়েল আগ্রাসনে 9 মাসেরও বেশি সময় ধরে গাজার বিস্তীর্ণ অঞ্চলে খাদ্য, বিশুদ্ধ পানি এবং ঔষধের অবরোধের মধ্যে ধ্বংসস্তূপে ও মৃত্যুপরিতে পরিণত হয়েছে। এবং সর্বশেষ জানিয়ে দিব, ওমানে মসজিদের কাছে গুলি, নিহত বেড়ে 6, দায়েশের দায় স্বীকার। ওমানের রাজধানী মাসকাটে শিয়া মুসলমানদের একটি মসজিদের কাছে গুলিতে নিহতের সংখ্যা বেড়ে 6 জন হয়েছে। গত সোমবারের ওই হামলায় আহত হয়েছেন অর্ধশতাধিক ব্যক্তি। হতাহতদের বেশিরভাগই প্রবাসী পাকিস্তানি। নিহতদের মধ্যে একজন পুলিশও আছেন। এদিকে বর্বরচিত এই হামলার দায় স্বীকার করেছে সন্ত্রাস গোষ্ঠী দায়েশ বা আইএস। আইএসের আমক নিউজ এজেন্সি সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে দেওয়া পোস্টে বলা হয়েছে তাদের 3 জন সদস্য মিশিগান নিয়ে হামলা চালিয়েছে। পবিত্র আশুরা সামনে রেখে মাসকাটের আল ওয়াদি আল কাবির এলাকার হজরত আলী বিন আল তালিব মসজিদের অদূরে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এই হামলার জবাব দেওয়া হয়েছে বলে ওমানের রাজকীয় পুলিশ বাহিনী একটি বিবৃতিতে জানিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে 3 জন সন্দেহভাজন হামলাকারী পুলিশের গুলিতে নিহত হয়েছেন। আর আহত ব্যক্তিদের মধ্যে উদ্ধারকারী ও প্যারামেডিক সদস্য আছেন। অন্যদিকে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে মাসকাটের ওয়াদি আল কবির এলাকায় সন্ত্রাসী হামলায় 4 পাকিস্তানি নাগরিক নিহত এবং অন্তত 30 জন আহত হয়েছে। নিহতরা হলেন গোলাম আব্বাস, হাসান আব্বাস, সাইয়েদ কায়সার আব্বাস ও সুলাইমান নওয়াজ।